মুহূর্তে সেখানে সুঠামদেহী সুদর্শন এক শ্যাম পুরুষের আবির্ভাব ঘটে। সে এত দ্রুত রুহানের সকল সাঙ্গপাঙ্গকে ধরাশায়ী করে যে রুহান কিছু বুঝে উঠতে পারে না। আগন্তুক রুহানের দিকে এগিয়ে গিয়ে তার উপর একটা কিছু স্প্রে করতে সে মাটিতে লুটিয়ে পড়ে। অতঃপর আগন্তুকটি অর্ককে তুলে এক কোণায় নির্জনার পাশে বসায় এবং সে নির্জনার চোখে মুখে পানির ঝাপটা দেয়। সাথে সাথেই নির্জনা পিটপিট করে চোখ মেলে তাকায়। নির্জনাকে চোখ মেলে দেখেই শ্যাম পুরুষটি বলে ওঠে, হ্যালো ম্যাম, আমি মাহের হুদা, আপনার বডিগার্ড। অজ্ঞান অর্কর রক্তাক্ত মাথাটা নিজের কোলে রেখে গাড়িতে বসে অঝরে কাঁদছে নির্জনা। আর একটু হলেই তার জন্য আরও একটি প্রাণ ঝরে যেত। তাছাড়া এই কয়েকদিনেই অর্কর সাথে সে অদৃশ্য এক বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। বিহানের পর যদি সে অর্ককেও হারিয়ে ফেলত তবে? এসব কথা ভেবে নিজের বুকটা কেঁপে উঠেছে নির্জনার। জাফর সিদ্দিকী ভাবতেই পারেনি রুহান এত দূর যেতে পারে। ভেবেছিলেন বিহান মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই রুহান এসব করেছে। কিন্তু একটা মেয়ের জন্য সে মন্ত্রীর ছেলের গায়ে হাত দেবে, সে কথা তার কল্পনাতেও কখনো আসেনি। কিন্তু এখন তার মাথা গরম করলে চলবে না। সামনে ইলেকশন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেও তিনি তামিজউদ্দিন খন্দকারের কাছ থেকে আরও ফান্ড জোগাড় করেছেন। সব ঠিকঠাক থাকলে এবারও তার মন্ত্রীপদ এবং অর্ণবের জন্য এমপির সিট নিশ্চিত। আর একবার ইলেকশনটা হয়ে গেলেই তিনি রুহান খন্দকারকে দেখে নেবেন। নিজের ছেলের গায়ে হাত তোলা ব্যক্তিকে তিনি এত সহজে ছেড়ে দেবেন না। এদিকে অর্ক আর নির্জনাকে গাড়িতে তোলার পর থেকে মাহেরের মনটা অস্থির হয়ে আছে। কিন্তু তিনি কোনো কিছুই বলতে পারছে না, কারণ সে জাফর সিদ্দিকীর বেতনভুক্ত কর্মচারী মাত্র। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে জাফর সিদ্দিকীই বললেন, বাড়িতে সবাইকে যা বলার আমি বলবো, তোমরা দুজন চুপ থাকবে। অর্ক মনে রাখতে পারবে না সে কাকে দেখেছে, আর মনে রাখলেই বা রুহান খন্দকার তাকে কিডন্যাপ করেছে এই কথা কেউ বিশ্বাস করবে না। তাই তোমাদের দুজনকে কথা বলছি, রুহান খন্দকার এই কাজ করেছে সেটা যেন কেউ জানতে না পারে। নির্জনা জানতো এরকম একটা কিছুই হবে, তাই সে চুপচাপ রইল। অর্কর তখনও কিছু কিছু জ্ঞান আছে। সে বাবার এসব কথা শুনে সবচেয়ে বেশি কষ্ট পেয়ে মনে মনে বলে, কিন্তু মাহের এসব সহ্য না করতে পেরে বললেন, এখনো মিথ্যা বলবে বাবা? তোমার কাছে নিজের সন্তানের চেয়েও রাজনীতি বড়। আজ মনে হচ্ছে আমার পাগল সেজে থাকার সিদ্ধান্তটাই সঠিক। আচ্ছা, কিন্তু মাহের এসব সহ্য করতে না পেরে বলে, স্যার, আমি তো বুঝতেই পারছি না, কিডন্যাপাররা যখন পরিচিত তখন আগেই তাকে পুলিশে ধরিয়ে দেননি কেন? তাছাড়া তাকে ঠিকমতো মারি না দিয়ে শুধুমাত্র স্প্রে করে অজ্ঞান করার অর্ডার কেন দিলেন? জাফর সিদ্দিকী কাঠখোট্টা গলায় বলে, যেসব তোমার না জানলেও চলবে। তোমাকে যতটুকু বলা হয়েছে তুমি শুধু ততটুকুই করো। রুহান খন্দকার আবার ওদের ওপর অ্যাটাক করতে পারে, তাই তুমি যে কোনো মূল্যে ওদের প্রোটেক্ট করবে। কিন্তু খেয়াল রাখবে যাতে রুহানের কোনো ক্ষতি না হয়। নির্লিপ্ত গলায় মাহের বলে, তাহলে স্যার আমার স্যালারি বাড়াতে হবে। তুমি এমনিতেই বাড়িতে স্যালারি কাজ করছো। তাচ্ছিল্যের সাথে মাহের বলে, আমি কাজ করছি বডিগার্ড হিসাবে। আমার কাজ হলো আমি যার বডিগার্ড তার শত্রুরা তার উপর কোনো অ্যাটাক করলে তাদেরকে মেরে ফেলা অথবা পুলিশে দিয়ে দেওয়া। কিন্তু এখানে নিজের বসকেও বাঁচাতে হবে, আবার তার শত্রুকেও বাঁচাতে হবে। এটাতে রিস্ক বেশি, স্যালারিও বেশি। এজন্য আজকালকার ছেলেমেয়েদের জাফর সিদ্দিকী দেখতে পারে না, সবকিছুতেই নিজের স্বার্থ খোঁজে। আগে হলে তিনি এই অফার রিজেক্ট করে দিতেন, কিন্তু আজ মাহেরের ফাইটিং স্কিল দেখার পর তিনিও বিশ্বাস করেন মাহের বেস্ট। তাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ওকে, ডান। অ্যামাউন্টটা SMS করে দিও, তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। রুহানকে আবার খন্দকার মেনশনে নিয়ে আসা হয়েছে। মাইমুনা খন্দকার স্বামীর দিকে তাকিয়ে বললেন। মাইমুনা খন্দকার অবিশ্বাসের সাথে বললেন, কি হলো? আর একটু হলে তো তোমার ছেলে আবারও একটা মার্ডার কেস মাথায় নিয়ে বাড়ি ফিরতো। তুমি ভাবতেই পারবে না কেমন অমানুষ তৈরি হয়েছে। একটা মেন্টালি শিক ছেলেকে খুন করতে যাচ্ছিল। অসম্ভব।
আমার ছেলে এমন কাজ করতেই পারে না। আমি তো তাই ভেবে ওর শর্তে রাজি হয়েছিলাম, কিন্তু বাদ দাও। তুমি ভাবতে পারছো, আজ যদি আমি ওর ওপর নজর না রেখে সঠিক সময়ে জাফর সিদ্দিককে ইনফর্ম না করতাম, আর তিনি যদি সঠিক সময়ে বডিগার্ড না পাঠাতো, তখন কি হতো? আরে তুমি জানো না তোমার ছেলে ওই অসুস্থ ছেলেটাকে কিভাবে পিটিয়েছে? তবুও তার অন্যায় সাজা না দিয়ে তাকে অক্ষয় বাড়ি ফেরানোর জন্য জাফর সিদ্দিকের সাথে ঢিল করেছি। দিন দিন এই ছেলে আমাকে কত নিচে নামাচ্ছে তুমি ভাবতেও পারবে না। অর্ককে হাসপাতাল থেকে ড্রেসিং করিয়ে বাড়ি নিয়ে আসা হয়েছে। মাহেরকে দেখে সবার মনে সন্দেহ জাগলেও জাফর সিদ্দিকী সবাইকে বলেছেন সে এখন থেকে নির্জনা আর অর্কর বডিগার্ড হিসেবেই এ বাড়িতে থাকবে। ডাক্তার প্রীতিকে উদ্দেশ্য করে অর্ণব বলে, আপনি অর্গের সাথে কাল একটু কথা বলবেন। আমার মনে হয় ওর কাউন্সিলিংয়ের দরকার। অনেক বড় শক পেয়েছে। আরশিকে উদ্দেশ্য করে, তুমি তোমার ভাই ভাবিকে ঘরে নিয়ে যাও, তাদের রেস্টের প্রয়োজন। কিন্তু আরশির কান দিয়ে কোনো কথাই প্রবেশ করলো না। সে তো এক দৃষ্টিতে হাঁ করে মাহেরের দিকে তাকিয়ে আছে। নিজের বোনকে তাদেরই বেতনভুক্ত কর্মচারীর দিকে এভাবে অপলক তাকিয়ে থাকতে দেখে বেশ অস্বস্তি হয় অর্ণবের। তাই সে জোরে ধমকে ওঠে। আরশি, আরশি এবার চমকে ওঠে। জি হ্যাঁ ভাইয়া, আমাকে কিছু বলছো? অর্ণব নিজের মেজাজটাকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করে দাঁত ফটফট করে বলে, অর্ক আর নির্জনাকে তাদের ঘরে যেতে হেল্প করো। ভাইয়ের রাগটা আরশি বুঝতে না পেরে ভাইয়ের রাগটা আরশি বুঝতে না পেরে মাহেরের উদ্দেশ্য করে বলে, আপনি একটু অর্ককে ধরে নিয়ে যেতে সাহায্য করবেন? এবার কোনো কারণ ছাড়াই অর্কর মেজাজ খারাপ হয়ে যায়। সে রাগে ফুসফুস করে বলে, কারো সাহায্য লাগবে না, আমি একাই যেতে পারবো। এবার সে পা খোঁড়াতে খোঁড়াতে নিজের ঘরের দিকে চলে গেলে পিছু নির্জনাও যায়। তারা চলে যেতেই আরশি বলে, ওরা তো নিজেরাই চলে গেছে, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে থাকবার ঘর দেখিয়ে দিচ্ছি। মেহের কিছু বলার আগেই অর্ণব গম্ভীর কণ্ঠে বলে, বডিগার্ড মেহেরকে ঘর দেখানোর লোকের এই বাড়িতে অভাব নেই। তুমি নিজের ঘরে যাও। অর্ণবের কণ্ঠ শুনে আরশি একটা শুকনো ঢোক গেলে সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়। অর্ণব একটা মেয়েটকে ডেকে বলে, ওনাকে আউট হাউসে একটা রুম খুলে দাও। এই কথার মাধ্যমেই মেহের বুঝতে পারে অর্ণব তাকে প্রথম দিনই তাকে তার যোগ্য অবস্থান বুঝিয়ে দিতে চাইছে। তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। সবাই চলে যেতেই অর্ণব নিজের বাবার মুখোমুখি দাঁড়ায়। ডাক্তার প্রীতির তখনকার কথা আর এখন বডিগার্ড, এই সকল কিছু মিলিয়ে অর্ণব এবার নিজের বাবাকে সরাসরি প্রশ্ন করে। তুমি কি লুকাচ্ছ বাবা? জাফর সিদ্দিকী নিজের দুর্বলতা ঢাকতে গর্জে ওঠে, কি বলতে চাইছো তুমি? সে তুমি ভালো জানো। আমার মনে শুধু শুধু প্রশ্ন জাগেনি। সত্যি করে বলো, তুমি কোনো অন্যায়ের সাথে আপোষ করনি? নিজের চোখ মুখ শক্ত করে জাফর সিদ্দিকী বললেন, তুমি ভুলে যাচ্ছ, আমি জাফর সিদ্দিকী, যে কিনা কোনো অন্যায়ের সাথে আপোষ করে না। অর্ণব মুচকি হেসে বলে, তাই যেন হয়, কারণ তুমি যদি অন্যায়ের সাথে আপোষ করো আর তা যদি আমি জানতে পারি, তবে তোমাকে শাস্তি দিতে আমি দ্বিতীয়বার ভাববো না। তুমি আমাকে হুমকি দিচ্ছ? না, সাবধান করছি। রাতটা সবার অস্থিরতা আর ক্লান্তিতে কাটে। পরদিন সকাল সকাল ডাক্তার প্রীতি অর্ককে নিয়ে কাউন্সিলিং এর জন্য বসেছে। কাউন্সিলিং শুরু করার পর থেকে অর্ক একটা কথাও বলেনি। ডাক্তার প্রীতি অনেকক্ষণ কি হয়েছে জিজ্ঞেস করতে করতে ক্লান্ত। একে তো সে বুঝতে পারে যে জাফর সিদ্দিকী কিছু লুকাচ্ছে, তার উপর গতদিন অর্ণবের করা অপমান, এখন আবার অর্কর নীরবতা, সব মিলিয়ে সেও মেজাজে হারাচ্ছে। শেষমেশ রেগে সে অর্ককে বলে, কিচ্ছু বলতে হবে না আমাকে, আমি আর এখানে থাকবো না। উঠতে বসতে তোমার ভাই আমাকে অপমান করবে, আমি চলে যাব। ডাক্তার প্রীতিকে এভাবে রাখতে অর্ক কখনোই দেখেনি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে বলে, তুমি বিহানের ছবি দেখেছো প্রীতি? বিহান? ও হ্যাঁ, তোমার বইয়ের এক্স। নির্জনার ফোনে তো আমরা সবাই সেদিন দেখলাম, কি সুন্দর একটা ছেলে। আহারে, অকালে প্রাণটা হারালো। কিন্তু কেন? প্রথমে ভেবেছিলাম নির্জনার এক্স বিহান সে কোনো অ্যাভারেজ একটা ছেলে হবে, মানে
প্রাইভেট কোম্পানিতে ছোটখাটো চাকরি করে সংসার চালায়। দেখতে আর কত ভালো হবে, কিন্তু নির্জনার ফোনে ছবি দেখে মনে হলো বাংলাদেশে আমার ভাই ছাড়াও হ্যান্ডসাম ছেলে আছে। নাক কুচকে ডাক্তার প্রীতি বলে, তোমার ওই তার ছেঁড়া ভাইয়ের চেয়ে বিহান অনেক হ্যান্ডসাম। তাতে তোমার সমস্যা কি? তেমন কিছু না, সমস্যা হলো আমার বউয়ের জীবনে যত পুরুষ মানুষ আছে সবাই সুদর্শন। একরাশ হতাশা নিয়ে আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে অর্ক বলে, মানে তোমাকে কিভাবে বোঝাই? তার এক্স শাহরুখ খানের মতো, তার ভাসুর হলো ক্যাপ্টেন আমেরিকার মতো। ভেবেছিলাম ভিলেনটা অন্তত অমরেশপুরের মতো হবে, কিন্তু সেটা আরো এক কাঠি উপরে। তারা দেখলে বোঝাই যায় না সে বাঙালি না অ্যারাবিক। আর তার টাকা আর পাওয়ারের কথা তো ছেড়েই দিলাম। তবুও ভাবলাম যাই হোক, ভিলেনের সাথে ফাইট করে আমি নায়িকাকে ইমপ্রেস করব। কিন্তু ওই শয়তানটা তার সব সাঙ্গপাঙ্গ আমার উপর ছেড়ে দিল। এটা কোনো কথা? আমি কি সাউথের অ্যাকশন হিরো নাকি এতগুলো লোককে ডিফেন্ড করব? তাই ভাবলাম এতগুলো লোককে মারার চেয়ে মায়ের খেয়ে বউয়ের সিম্প্যাথি আদায় করা বেশটা সহজ হবে। কারণ আমার বাপ তো তার লোক লস্কর দিয়ে আমাকে বাঁচাবেই। কিন্তু আমার বাপ আমার সে আশায় এক বালতি পানি ঢেলে ঋত্বিক রোশনের মতো একটা বডিগার্ড পাঠালো, যে কিনা একাই সবাইকে কাবু করে ফেললো। আমার বাপে আমার জীবনটা তামা তামা করে দিছে ভাই। বিয়ে করিয়ে এমন এক মেয়েকে আনছে যার জীবনে তার নিজের হাজবেন্ড মানে আমি ছাড়া সবাই হ্যান্ডসাম। অর্কর এই কথা শুনে ডাক্তার প্রীতির মুখটা বিরক্তিতে ভরে যায়। তবুও সে নিজেকে শান্ত রেখে বলে, এমন কিছুই না, তুমিও যথেষ্ট হ্যান্ডসাম। হ্যান্ডসাম না চাই, আমি যদি হ্যান্ডসাম হতাম তবে কি আমার বউ আমাকে তার ছোট ভাইয়ের সাথে তুলনা করে? তার উপর মেন্টাল প্রবলেম আছে বলে আমার বাপ আমাকে দাঁড়িয়েও রাখতে দেয়। দাড়িটাও রাখতে দেয় না। আমার চেহারায় ম্যানলি ভাব আসবে কি করে? ডাক্তার প্রীতি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে বলে, তুমি কিডন্যাপ হয়েছিলে, তোমাকে পিটিয়ে আদমরা করে দিয়েছিল। আই এম ড্যাম শিওর তোমার শরীরে এখনো প্রচুর ব্যথা। তার মধ্যে তুমি এটা নিয়ে টেনশন করছো যে তোমার বইয়ের জীবনে তুমি ছাড়া সবাই সুদর্শন, আর তোমার বাপ তোমাকে দাঁড়িয়ে রাখতে দেয় না। তুমি আমার কষ্টটা বুঝবে না। দরকার নেই, এখন বলো তো ওরা কারা ছিল? আঙ্কেল তো বললো বিরোধী দলের লোক ছিল, সত্যি কি তাই? এ দফায় অর্ক চুপ থাকে, কারণ রুহানের কথা প্রীতিকে বলে দিলে সে তার বাবাকে খারাপ ভাববে। তাই সে নিজের বাবার বলা কথায় নীরব সম্মতি জানায়। হ্যাঁ, ডাক্তার প্রীতি বুঝতে পারে অর্ক এবারও কিছু লুকাচ্ছে, তাই সে প্রসঙ্গ পাল্টে অর্ককে বলে, নিজের বইয়ের জীবনে সুদর্শন পুরুষের ভিড়ে হারিয়ে যেতে না চাইলে এবার এই পাগলের খোলস ছেড়ে বের হয়ে এসো। অর্ক সায় দিয়ে বলে, আমিও তাই ভাবছি, এবার এই নাটকের শেষ করতে হবে, তাহলে আবার যদি কারো এন্ট্রি হয়। অর্কর কথা শুনে ডাক্তার প্রীতি উচ্ছ্বাসিত হয়ে বলে, সত্যি? তুমি সবাইকে জানাবে তুমি মেন্টালি ঠিক না? অর্ক মাথা দুলিয়ে সম্মতি দিয়ে জানায়। কিন্তু তার আগে আমার নির্জনার মুখে হাসি ফোটাতে হবে। গতকাল একটা কথা আমি স্পষ্ট বুঝতে পেরেছি, নির্জনা এখনো বিহানকে ভালোবাসে। এটা আমার সমস্যা নেই, কিন্তু যে মানুষটা নেই তাকে ভালোবেসে জীবন নষ্ট করার কোনো মানে হয় না। তাছাড়া আমাকে নির্জনার যোগ্য হয়ে উঠতে হবে। প্রীতি, আমি স্টাডি কমপ্লিট করতে চাই, যাতে আমার নামে যে বিজনেসটা আছে তার হাল ধরতে পারি। তুমি ব্যবস্থা করো। সবাইকে সত্যিটা জানিয়ে স্টাডি কমপ্লিট করতে পারো? তা তো যাই, কিন্তু এতে আমার ওয়াইফ সবার কাছে ততদিন ছোট হবে না? তাছাড়া আমার মাস্টার্স পাস বউয়ের, আমি ম্যাট্রিক ফেল হাজবেন্ড, ব্যাপারটা কেমন হয়ে যায় না? অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে তারপর সবাইকে বলি। মিনিমাম 3 বছর সময় লাগবে। না, আমি অস্ট্রেলিয়াতে 12th ক্লাসের এক্সাম দিব। আমার ওখানকার ফুল সিলেবাস কমপ্লিট আছে। মেন্টাল হসপিটালে আমি আর আমার এক ফ্রেন্ড রুহান মিলে করেছিলাম। তুমি বাবাকে কিছু একটা বলে ম্যানেজ করো। তাছাড়া বিয়ে হলো অনেকদিন, হানিমুনেও তো যেতে হবে। বিয়ের পর হানিমুনে না গেলে বউ সারা জীবন খোটা দিবে। এই প্রথম অর্কর কথায় ডাক্তার প্রীতি কি প্রতিক্রিয়া জানাবে তা বুঝতে পারছে না। তবে তার চিকিৎসাকালীন সময়ে এই প্রথম অর্ক সবার সামনে নিজের সত্যিটা প্রকাশ করতে রাজি হয়েছে। এতেই সে অনেক খুশি। তাই সে অর্কর কথায় রাজি হয়ে বলে, আমি দেখছি কি করা যায়। তামিজউদ্দিন খন্দকার আর রুহান মুখোমুখি দাঁড়িয়ে। নিজের ছেলের চোখ মুখ দেখে আজ কোনো কিছুই বুঝতে পারছে না তামিজউদ্দিন খন্দকার। তবে তিনি এটা বেশ বুঝতে পারছেন আবারও বড় কোনো ঝড় তাদের জীবনে আসতে চলেছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন, তোমার কি সিদ্ধান্ত? রুহান স্পষ্ট গলায় বলে, আমি ওয়াদা ভঙ্গ করি না। তার মানে তুমি? বাবা, এঙ্গেজমেন্ট ব্যবস্থা করো।
মেয়েটাকে দেখবে না? প্রয়োজন নেই, তুমি আর মা দেখেছো, এটাই যথেষ্ট। খানিকটা দ্বিধা নিয়ে তামিজউদ্দিন খন্দকার বললেন। পরে পিছু হটবে না তো? ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে রুহান বলে। আগেই বলেছি, চিন্তা করো না, আমি কথা দিচ্ছি তোমাদের পছন্দ করা মেয়ের সাথেই আমি আংটি বদল করব। আমি জানি না তোমার মাথায় কি চলছে, কিন্তু মেয়েটা মধ্যবিত্ত পরিবারে, তাই শেষ পর্যায়ে এসে যদি তুমি পিছু হাঁটে যাও, তবে আমার মান সম্মানের পাশাপাশি ওই মেয়েটারও লাইফ নষ্ট হবে। সেই একই রহস্যময় হাসি দিয়ে রুহান বলে। ডোন্ট ওয়ারি, এমন কিছুই হবে না। অনেকদিন পর ডাক্তার প্রীতি একটু শান্তির ঘুম ঘুমাচ্ছিল, কারণ অবশেষে তার পেশেন্ট সুস্থ হতে শুরু করেছে। কিন্তু তার সেই ঘুমে ব্যাঘাত ঘটালো আরশি। তাকে ডেকে তুলে বলে। প্রীতি, আই এম ইন লাভ। হি ইজ টল, ডার্ক, হ্যান্ডসাম, টোটালি মাই টাইপ। আড়মোড়া ভেঙে তা হাই তুলতে তুলতে ডাক্তার প্রীতি বলে। অবাগাটা কে? লাজুক চেহারা করে আরশি বলে। মাহের হুদা। সাথে সাথে ডাক্তার প্রীতির ঘুম উবে যায়। নিজের বডিগার্ড? আর খুশিতে গদগদ হয়ে আরশি বলে। হুম। একটা দীর্ঘশ্বাস ছাড়ে আর ডাক্তার প্রীতি, কেননা সে জানে যদি কখনো এই সম্পর্কটা হয় তার কোনো ভবিষ্যৎ নেই। কারণ একজন বডিগার্ডের সাথে অর্ণব সিদ্দিকী কিংবা জাফর সিদ্দিকী কিছুতেই আরশির বিয়ে মেনে নেবে না। ভেবে চিন্তে ডিসিশন না। ছেলেটাকে দেখে মনে হলে মিডিল ক্লাস, তার সাথে কিন্তু তোমাদের যায় না। তোমার বাবা আর ভাইয়া মেনে নেবে না। এক রাশ হতাশা নিয়ে আরশি বলে। ডাক্তার প্রীতি, তুমি কোন যুগে পড়ে আছো? ক্লাস দেখে সম্পর্ক হয় না। রইলুয়া কি ভাইয়া আর বাবা, সে তুমি আমার উপর ছেড়ে দাও। একবার যদি মাহের রাজি হয়ে যান, তাহলে প্রয়োজনে পালিয়ে বিয়ে করো। ডাক্তার প্রীতি আর কথা বাড়ায় না, কারণ সে জানে এরা ভাই বোন এক একটা বদের হাড্ডি, যা বলে তাই করে। তার তো মায়া হচ্ছে মাহেরের উপর। বেচারা আরশির ভালোবাসা আর পাগলামির খেসারত যে কত ভাবে দেবে কে জানে। নতুন ফুল ফুটলে যেমন তার আশেপাশে যেমন মৌমাছি ঘুরঘুর করে, ঠিক তেমনি আরশি মাহেরের আশেপাশে আর অর্ক নির্জনার আশেপাশে ঘুরঘুর করছে। দুই ভাই বোনের এই নবপ্রেমে সবচেয়ে বেশি জ্বালায় পড়েছে ডাক্তার প্রীতি। আজকাল তো নিজেকে মানসিক ডাক্তারের চেয়ে বেশি প্রেম রোগ বিশেষজ্ঞ বলে মনে হচ্ছে। এদিকে আরশির দিকে ফিরেও তাকাচ্ছে না মাহের। নানা বাহানায় যখন তখন আর সে মাহেরের রুমে চলে যাচ্ছে, তার সামনে আসছে, কিন্তু মাহের তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে অর্কর অবস্থা আরো শোচনীয়। রুহানের ঘটনার পর নির্জনা নিজেকে আরো গুটিয়ে নিয়েছে। সে প্রায় রুম থেকেই বের হয় না, আর যথাসম্ভব অর্ক থেকে নিজেকে দূরে রাখে, কারণ তার মনে হচ্ছে সে কাছে গেলেই রুহান অর্কর ক্ষতি করে ফেলবে। অর্ণব তার দলের কয়েকজন ছেলের সাথে নিজের ঘরে মিটিং করছিল। তখনই ডাক্তার প্রীতির দরজা ঠেলে ঝড়ের মতো ভেতরে এলে। অর্ণব কিছুটা প্রস্তুত হয়ে বলে। এ কি, আপনি এখানে? দরজা নক করার ম্যানার্স জানেন না? ডাক্তার প্রীতি চিৎকার করে বলে। হাউ ডেয়ার ইউ! আমার চিকিৎসার ইন্টারফেয়ার করার সাহস আপনার কি করে হয়? আমাকে ম্যানার্স শেখাচ্ছেন? আপনার নিজেই তো কোনো ম্যানার্স নেই। আপনি আঙ্কেলকে বলেছেন অস্ট্রেলিয়ার ট্রিপ ক্যান্সেল করতে। আপনার কোনো আইডিয়া আছে অর্কের মেন্টাল হেলথের জন্য বাইরে ঘুরতে যাওয়া কতটা জরুরি? অর্ণবের চেলাপেলাদের মুখ হাঁ হয়ে যায়। কোনো মেজে বাংলার আদর্শ যুবনেতা ইফতিকার অর্ণব সিদ্দিকের সাথে এভাবে কথা বলতে পারে, তা তাদের ধারণার বাইরে। অর্ণব নিজের মুখটা গম্ভীর করে বলে। ডক্টর প্রীতি, বিহেভ। আমি যা করছি ভেবে চিন্তে করছি। তাছাড়া সামনে ইলেকশন, অপোজিশন যে কোনো চাল চালতে পারে। আমি কোনো রিস্ক নিতে চাই না। ডাক্তার প্রীতি বুঝতে পারে এই গোয়ার গোবিন্দ লোকের সাথে তর্ক করে লাভ নেই, কিন্তু এটাকে ছেড়ে দেয়া যায় না। তাই সেন্টার টেবিলে রাখা পানি ভর্তি জগটা তুলে জগের ঢাকনা খুলে সম্পূর্ণ পানি অর্ণবের উপর ছুঁড়ে চিৎকার করে বলে। উইথ ইউর ম্যানার্স, টু হেল উইথ ইউর ইলেকশন। এরপর যেভাবে এসেছিল সেভাবেই ঝড়ের গতিতে বের হয়ে যায়। অর্ণব এতটা হতভম্ব হয় যে সে প্রতিক্রিয়া করতে ভুলে যায়। ভাই, মেয়েটা মনে হয় আপনাকে ভালোবাসে। মিরাজ নামে এক দলের এক ছেলের কথায় হুঁশ ফেরে অর্ণবের। মুখ মুছে সাদা পাঞ্জাবি থেকে পানি ঝেড়ে মিরাজকে ধমকে ওঠে সে। কি যাতা বলছিস? কিন্তু মিরাজও দমে যাওয়ার পাত্র নয়।
সে তার অকাট্য যুক্তি প্রদান করে। না ভাই, আমি হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।